আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় নির্বাচন ও প্রতিনিধিত্ব যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের প্রথম ক্লাস করব। আর আজকে আমরা মূলত আলোচনা করব ভারতের নির্বাচন পদ্ধতি নিয়ে। ওকে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, দেখো, আমরা এই যে 6 নম্বর চ্যাপ্টারকে দুটো পার্টে ভাগ করছি। আজকে একটা পার্ট করছি আর পরের দিন আর একটা পার্ট করব, যেখানে আমরা নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করব এবং তারপরে এই অধ্যায় শেষ করে দেবো। আর এই অধ্যায় শেষ মানেই আমাদের ক্লাস 11-এর তৃতীয় সেমিস্টারের সিলেবাস শেষ, তাই না? তো আজকের ক্লাস আমরা শুরু করি। পার্ট 1 থাকছে। ওকে, তো আজকে মূলত আমরা আলোচনা করব, প্রথমেই দেখব নির্বাচন কি জিনিস। এই যে নির্বাচন ব্যবস্থা যে নিয়ে আলোচনা করব, প্রথমে আমাদের জানতে হবে তো নির্বাচন কি, তাই না? সেটা আমরা দেখব। তারপরে দেখব ভারতের নির্বাচন পদ্ধতি, অর্থাৎ এই যে ভারতবর্ষে যে নির্বাচন পদ্ধতি রয়েছে সেই নির্বাচন পদ্ধতিগুলো কি কি পদ্ধতিতে এই নির্বাচন হয়ে থাকে। ওকে, বিশেষ করে এফপিটিপি এবং পিআর সিস্টেমটা দেখব। তারপরে আমরা এফপিটিপি সিস্টেমের বৈশিষ্ট্য দেখব এবং এর সুবিধা অসুবিধা, এবং এটা কেন ভারতে গ্রহণ করা হয়, অর্থাৎ এই পদ্ধতি কেন ভারতবর্ষে গ্রহণ করা হয়। ওকে, এই জিনিসটা দেখব। নেক্সট আমরা পিআর সিস্টেম দেখব এবং সর্বশেষে যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার এবং আমাদের ভারতবর্ষের যে নির্বাচন ব্যবস্থা, এই ব্যবস্থার বৈশিষ্ট্য কি, দিয়ে আজকের ক্লাস শেষ হবে। ক্লিয়ার? খুব সিম্পল। দেখো, আমরা চেষ্টা করব যে এই ক্লাসটা এতটা সহজভাবে করানোর যে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। দেখো, কিছু জিনিস এখানে বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু বলে রাখি যে এই অধ্যায়টা প্রচণ্ড সহজ, ঠিক আছে? কিন্তু যদি মন দিয়ে না দেখো বা মন দিয়ে ক্লাসটা না করো বা মন দিয়ে না পড়ো, তবে এই চ্যাপ্টারটা প্রচুর পরিমাণে কঠিন মনে হবে। ওকে, যাই হোক, আমরা শুরু করি। প্রথমে আমরা দেখি নির্বাচন কি। দেখো, এক কথায় যদি আমরা বলি নির্বাচন কি, সেটা হচ্ছে আমরা যে ভোট দিই, ভোট দিয়ে একজনকে চুজ করছি, ওই চুজ করাকেই আমরা কি বলছি? নির্বাচন। তো আমরা বলতে পারি নির্বাচন হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা, অর্থাৎ জনগণ বা নাগরিকরা, কিছু প্রতিনিধি চুজ করছি। কিসে প্রতিনিধি? ওই যে যারা আমাদের হয়ে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রে, তাই না? রাষ্ট্রের বিভিন্ন কাজে। একটা উদাহরণ দিই, এই যে আমাদের ভারতবর্ষ, তাই না? এই ভারতবর্ষ এত বড় রাষ্ট্র। এখন বর্তমানে আমরা 140 কোটির ওপরে মানুষ রয়েছি। এখন আমরা 140 কোটি মানুষই এক জায়গায় হয়ে তো একটা সিদ্ধান্ত নিতে পারি না, তাই না? তো আমাদের সবাইকার তো সময়ও নেই, তাই না? ধরো আমার সময় হচ্ছে, তোমার হচ্ছে, আর দুজনের হচ্ছে না। তো কি এর জন্য আমরা কি করছি? আমরা কিছু মানুষকে চুজ করছি, যারা আমাদের হয়ে সিদ্ধান্ত নিয়ে নেবে, আমাদের হয়ে কাজ করে দেবে, তাই না? তো ওই রকম আমরা বেশ কিছু প্রতিনিধি চুজ করছি, যেরকম এমপি এমএলএ এদেরকে চুজ করছি, তাই না? তো এই যে কিছু প্রতিনিধি চুজ করছি যারা আমাদের হয়ে কাজ করে দেবে, এই তাদেরকে চুজ করার যে পদ্ধতি, তাকেই আমরা অ্যাকচুয়ালি নির্বাচন বলছি। ঠিক আছে, দেখো, আমরা বেশ কয়েকটা স্তরে আমরা ভারতবর্ষের নির্বাচন দেখতে পাই। এক জাতীয় স্তরে দেখতে পাই, তারপরে রাজ্য স্তরে দেখতে পাই, তারপরে একেবারে নিচে স্থানীয় স্তরে দেখতে পাই, যেরকম পঞ্চায়েতের, তাই না? তারপরে কেন্দ্রে প্রধানমন্ত্রী চুজ করছি, তারপরে রাজ্যে মুখ্যমন্ত্রী চুজ করছি। এই যে বিষয়গুলো ক্লিয়ার হলো। এবার আমরা পরবর্তী অংশে যাওয়ার আগে দুখানা কোশ্চেন দেখি। বলছে, নির্বাচন কি শুধুমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতেই দেখা যায়, নাকি অন্য কোনো শাসন ব্যবস্থাতেও দেখা যায়? এই কোশ্চেন। এবং তারপরে কেন নির্বাচন অনুষ্ঠিত করে তারা, এই জিনিসটা আমরা বুঝছি। ঠিক আছে, দেখো, প্রথমে দেখো, নির্বাচন সাধারণত আমরা জানি গণতান্ত্রিক ব্যবস্থায় হয়, কারণ জনগণ কিছু মানুষকে চুজ করে, তাই না? তাদের মতামত প্রতিফলিত হয় সেই প্রতিনিধিদের মাধ্যমে, তাদের সিদ্ধান্ত প্রতিফলিত হয় ওই প্রতিনিধিদের মাধ্যমে, তাই না? আমরা জানি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন চলে, ঠিক আছে? কিন্তু অন্য কোনো শাসন ব্যবস্থাতে হয়, অর্থাৎ যেখানে একদলীয় ব্যবস্থা চালু রয়েছে, যেরকম চীন, তারপরে যেখানে স্বৈর শাসন চলছে, সেই সব জায়গায় কি হয়? বা যেখানে কর্তৃত্ববাদ চলছে, সেখানে কি হয়? হ্যাঁ, সেখানেও ভোট হয়। এখন প্রশ্ন হচ্ছে, ওখানে যখন ভোট হয় তাহলে তারা কেন ভোট করায়? যেহেতু তারা একেবারে শেষমেশ তারাই নির্বাচিত হবে, এটা জানা কথা, তাই না? যেখানে স্বৈর শাসন চলছে, একজন এ ব্যক্তি কি করছে? স্বৈর শাসন চালায়। এখন এ প্রতিবারে সরকারে নির্বাচিত হবে, এটা জানা কথা।
অর্থাৎ ওই শাসন করবে, তাহলে কেন নির্বাচন করে পয়সা নষ্ট করার কি দরকার, তাই না? এর নির্বাচন করার বা এই নির্বাচন চালানোর একটা নির্বাচন অনুষ্ঠিত করার কারণ হচ্ছে যে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সমর্থন চায়, যে লোককে দেখায় যে দেখো আমি খুব ভালো, আমি আমার দেশে নির্বাচন করাই এবং সবাই আমাকেই চুজ করে। সে পরের কথা যে অন্য কোনো টিমকে সে দাঁড়াতেই দেয়নি, কিন্তু ওই যে একটা ছদ্মবেশ নিচ্ছে কিসের, গণতন্ত্রের ছদ্মবেশ নিয়ে বলছে দেখো আমি খুব ভালো। বোঝা গেল? তো এই কারণে আরেকটা হতে পারে যে জনগণের যে ক্ষোভ হয় যে সবসময় তুমি কেন বা আমাদের মতামত নিয়েছো, তো সেই কারণে যে জনগণ যাতে রেগে না যায় তার জন্যও এই নির্বাচন তারা করিয়ে থাকে। যখন জনগণ বলতে যাবে তখন শাসক বলে দেবে যে আমি তো তোমাদের দ্বারাই নির্বাচিত হয়েছি, ভোট করিয়েছি, তোমরা আমাকেই চুজ করেছো। পরের কথা যে জনগণের কাছে আর কোনো অপশন ছিল না তাকে চুজ করা ছাড়া, কারণ সে ভোটে সেই দাঁড়িয়েছিল, অন্য কেউ দাঁড়ায়নি, অন্য কাউকে দাঁড়াতে দেয়নি সে। বোঝা গেল? তো ক্লিয়ার হলো যে গণতন্ত্র ছাড়াও অন্য শাসন ব্যবস্থাতেও আমরা এই নির্বাচন দেখতে পাই, এবং তারা কেন করে যে জনগণ যাতে রেগে না যায়, আর 2 নম্বর হচ্ছে ওই আন্তর্জাতিক সমর্থন লাভের জন্য। ক্লিয়ার? নেক্সট আমরা যেহেতু ভারতের নির্বাচন ব্যবস্থা পড়ছি, তো ভারতে কি কেমন নির্বাচন ব্যবস্থা রয়েছে সেটা দেখব। দেখো, ভারতের সংবিধানের 15 নম্বর যে পার্ট রয়েছে বা 15 নম্বর যে অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের 324 থেকে 329 নম্বর ধারাতে আমাদের এই নির্বাচন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যে কিভাবে নির্বাচন হবে, কারা নির্বাচন পরিচালনা করবে, এই বিষয়গুলো। ঠিক আছে? তো এই যে প্রতিটা ধারা সম্পর্কে আমরা একবার দেখব যে কোন ধারায় কি বলা হয়েছে। ঠিক আছে? দেখো, এই জিনিসটা তোমাদের বইতে হয়তো পাবে না, কিন্তু আমরা একটু ডিটেলসে যেহেতু পড়ছি আমরা বলে দিই। ওকে? যেরকম 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনের ক্ষমতা, অর্থাৎ এই যে 324 নম্বর ধারায় কি বলেছে, নির্বাচন কমিশনের কথা বলেছে এবং তার ক্ষমতা কি হবে সেটা বলেছে। যেরকম রাষ্ট্রপতি, সংসদ, রাজ্য বিধানসভা, তারপরে রাষ্ট্রপাল বা অ্যাকচুয়ালি রাজ্যপালের কথা বলছে এখানে। ঠিক আছে? তারপরে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এর অধীনে যত নির্বাচন রয়েছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে যা নির্বাচন হবে সমস্ত নির্বাচন কার দ্বারা পরিচালিত হবে, এই নির্বাচন কমিশন দ্বারা। এবং সেই নির্বাচন কমিশন স্বাধীন হবে, নিরপেক্ষ হবে, কারো পক্ষপাতিত্ব করবে না। ঠিক আছে? 325 নম্বর ধারায় কি বলছে, একক সাধারণ ভোটের তালিকা, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণর ভিত্তিতে কোনো রকম ভোটার তালিকা হবে না। এমন নয় মুসলিমদের ভোটার তালিকা আলাদা, হিন্দুদের ভোটার তালিকা আলাদা, ব্রাহ্মণদের ভোটার তালিকা আলাদা, শূদ্রদের ভোটার তালিকা আলাদা, ছেলেদের ভোটার তালিকা আলাদা, মেয়েদের ভোটার তালিকা আলাদা, এইরকম হবে না। সবাইকার নিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটাই ভোটার তালিকা হবে, সেই কথাটা বলছে এই 325 নম্বর ধারায়। অর্থাৎ সমতা বজায় রাখতে হবে, সবাইকার সাম্যের অধিকার রয়েছে, তাই না? নেক্সট কি বলছে, 326 নম্বর ধারায় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ যদি 18 বছরের ওপরে হয় সে ভোট দিতে পারবে। ঠিক আছে? এখন এখানে মনে রাখবে যে আমাদের মূল সংবিধানে এই 18 বছরের জায়গায় 21 বছরের কথা উল্লেখ ছিল, কিন্তু পরবর্তীতে 1988 সালে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেই 21 বছরটাকে কমিয়ে 18 বছর করা হয়। ওকে? নেক্সট 327 নম্বর ধারায় কি বলছে, সংসদের নির্বাচন সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা, অর্থাৎ এই 327 নম্বর ধারা সংসদ বা পার্লামেন্ট বা আইন বিভাগকে বেশ কিছু ক্ষমতা দিচ্ছে। কিসের ক্ষমতা? এই যে নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে তারা পারবে, অর্থাৎ ভোটার তালিকা কেমন হবে সেটা বলে দিতে পারবে, ভোট কিভাবে নেওয়া উচিত সেটা তারা বলে দিতে পারবে। ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো, এবং ভোটের সময় প্রতিটা প্রার্থীর আচরণ কেমন হবে, এই সমস্ত জিনিসগুলো তারা ঠিক করে দিতে পারবে। ওকে? অর্থাৎ আইন প্রণয়নের মাধ্যমে সেটা করতে পারবে। নেক্সট 328 নম্বর ধারায় রাজ্য বিধানসভার নির্বাচন সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা, অর্থাৎ রাজ্য বিধানসভাগুলোরও বেশ কিছু দায়িত্ব, অর্থাৎ যেরকম সংসদে আমরা দেখলাম সংসদের বেশ কিছু আইন প্রণয়ন করতে পারে নির্বাচন সংক্রান্ত বিষয়ে, তাই না? সেরকম রাজ্য বিধানসভা যেগুলো রয়েছে তাদেরকেও এই ক্ষমতা দেওয়া হচ্ছে যে তারা বেশ কিছু আইন প্রণয়ন করতে পারবে। কিসের জন্য? ওই নির্বাচন পরিচালনা করার জন্য। ঠিক আছে?
কিন্তু এখানে মনে রাখতে হবে রাজ্য বিধানসভাকে যে তারা যে আইন প্রণয়ন করবে সেটা যাতে কেন্দ্রের আইন বিভাগ যে আইন প্রণয়ন করেছে তার বিপরীত না হয়, অর্থাৎ তার পরিপন্থী এমন আইন প্রণয়ন করলো যে তার সঙ্গে বিরোধের সৃষ্টি হলো, এমন যাতে না হয়। ঠিক আছে। আর 329 নম্বর ধারায় বলেছে আদালতের হস্তক্ষেপ নিষিদ্ধ, অর্থাৎ ভোট চলাকালীন বা ভোট নিয়ে কোনো বিষয়ে কি করতে পারবে না, আদালত কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। হ্যাঁ, কিন্তু কোনো ভোট নিয়ে যদি কারো সন্দেহ হয় তখন আদালতের কাছে যেতে পারবে, সেটা ভোটের পরে, ভোটের সময় নয়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। তো আমরা 324 থেকে 29 নম্বর ধারায় কি বলেছে আমরা দেখলাম, তাই না? এবার আমরা এই যে যেহেতু ভারতের নির্বাচন পদ্ধতি পড়ছি, তাই না, কি কি পদ্ধতিতে ভারতের নির্বাচন হয়ে থাকে সেই জিনিসটা দেখবো এবার। ওকে, তার আগে আমরা বলে নিই এখনো পর্যন্ত আমরা কি দেখলাম, নির্বাচন কি দেখেছি, তাই না? তারপরে আমরা কি দেখেছি যে ভারতের সংবিধানের কোথায় এই নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? তারপরে আমরা দেখলাম যে ওই যে 324 থেকে 329 নম্বর ধারার প্রতিটা ধারায় কি বলা হয়েছে, তাই তো, খুব সিম্পল। নেক্সট দেখো, ভারতে সাধারণত আমরা দু ধরনের নির্বাচন পদ্ধতি আমরা দেখতে পাই। একটা হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি, আর একটা হচ্ছে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। ওকে, এই যে সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিকে আমরা ইংলিশে ফার্স্ট দ্য পোস্ট সিস্টেম বা FPTP বলে থাকি। ঠিক আছে। আর এই সমানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যাকে আমরা ইংলিশে বলে থাকি, বা শর্ট ফর্মে আমরা PR বলে থাকি, PR সিস্টেম। ঠিক আছে। দেখো, আমরা পরবর্তীতে যদি FPTP বলি তোমরা মনে করবে যে আমি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতির কথা বলছি, আর যদি PR বলি মনে করবে সমানুপাতিক প্রতিনিধিত্বের কথা বলছি। যেহেতু সমানুপাতিক প্রতিনিধিত্ব অনেকটা বড় হয়ে যাচ্ছে, ফ্লোতে যাব তো এত বড় উচ্চারণ করা বড় মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, দেখো সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কি এটাও আমরা দেখব ইন্ডিভিজুয়ালি, তাই না, মানে ডিটেলসে পড়বো জিনিসটা। আর সমানুপাতিক প্রতিনিধিত্ব এটা কি সেটাও আমরা ডিটেলসে পড়বো। তার আগে আমরা দেখে নিই আমাদের যত নির্বাচন রয়েছে, অর্থাৎ যে যে সেক্টরে নির্বাচন হয় আমাদের সরকারের ক্ষেত্রে, ঠিক আছে, সেখানে কোন পদ্ধতিতে কোথায় কি নির্বাচন হয়। ঠিক আছে, যেরকম রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এই PR সিস্টেমটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে। আর এখানে ভোটার কারা থাকে, সংসদ অর্থাৎ পার্লামেন্টের যে সদস্যরা, আর বিধানসভার নির্বাচিত সদস্যরা। ঠিক আছে। তারপরে বলছে উপরাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রেও এই PR সিস্টেমটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে। এবং এটা লোকসভা ও রাজ্যসভার সমস্ত সদস্যরা এর সদস্য হয়, অর্থাৎ ভোটার হয়, ভোটার হিসেবে কাজ করে। তোমরা এই চার্টটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো। ওকে, নেক্সট লোকসভা ও বিধানসভার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে FPTP সিস্টেমটা চালু রয়েছে। ঠিক আছে। এখানে সরাসরি আমরা সাধারণ জনগণ ভোট দিয়ে থাকি। আর রাজ্যসভাতেও সেই PR সিস্টেম ইউজ হয়। ঠিক আছে। এবং স্থানীয় যে কোনো সরকার, অর্থাৎ এই যে বলো না পৌরসভার যে নির্বাচন হচ্ছে, তারপরে পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে, এগুলোর ক্ষেত্রেও আমরা FPTP সিস্টেমটা দেখতে পারি। ঠিক আছে। FPTP সিস্টেমে আমরা জনগণরা সরাসরি ভোট দিতে পারি, কিন্তু PR সিস্টেমে আমরা জনগণ সরাসরি ভোট দিচ্ছি না। কারা ভোট দিচ্ছে, আমরা যে প্রতিনিধি চুজ করছি সেই প্রতিনিধিরা আমাদের হয়ে ভোট দিয়ে দিচ্ছে। ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, ভারতবর্ষে যে PR সিস্টেম অর্থাৎ সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু রয়েছে, এটা একটুকুনি মডিফাই করে ভারতবর্ষে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ অ্যাকচুয়াল PR সিস্টেম যেইভাবে চলে তাকে একটু মডিফাই করেছে, করে আমাদের ভারতে সেটা অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, এটা পরবর্তীতে তোমরা দেখবে। ঠিক আছে, যাই হোক, আমরা প্রথমেই দেখব সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি কি জিনিস। দেখো, এই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি বা FPTP এমন একটা নির্বাচন পদ্ধতি যেখানে যে প্রার্থী সব থেকে বেশি ভোট পাবে সেই জিতে যাবে। অর্থাৎ এই পদ্ধতিতে এমন নয় যে তোমার মোট ভোটের বেশি অর্ধেক ভোট তোমাকে পেতে হবে, এই রকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এখানে যে প্রার্থী অন্য প্রার্থীর থেকে যদি বেশি ভোট পায় কোনো প্রার্থী, তাহলেই সে জিতে যাবে এই নির্বাচন পদ্ধতি অনুসারে। আমরা উদাহরণ দিই, এখানে আমরা তিনজন মানুষের কথা মানুষ আঁকি। ঠিক আছে, একজন, দুজন, আর এই তিনজন। প্রথমটার নাম আমরা দিই কি, অঞ্জলি। ঠিক আছে,
অঞ্জলি। তারপরেরটার নাম দিই যে রজত, ঠিক আছে। তারপরেরটার নাম দিই শঙ্কর, ঠিক আছে। এই তিনজন ভোটে দাঁড়িয়েছে, বোঝা গেল। এই তিনজনের মধ্যে আমাদের টোটাল ভোট রয়েছে 100%, ঠিক আছে। এই তিনজনের মধ্যে একজন পেয়েছে 40% ভোট, ঠিক আছে। অঞ্জলি 40% পেয়েছে, রজত 35% ভোট পেয়েছে এবং শঙ্কর পেয়েছে কত পার্সেন্ট? 25%। তাহলে কে জিতলো? এখানে জিতে গেল অঞ্জলি, তাই না? কারণ সে টোটাল 100টা ভোটের মধ্যে 40টা ভোট ও পেয়ে গেছে। পার্সেন্টেজে আমরা যদি আসি তাহলে 100%-এর মধ্যে 40% ও পেয়ে গেছে, কে? অঞ্জলি, তাই জিতে গেছে, ঠিক আছে। এই জিনিসটা পার্সেন্টেজের জায়গায় যদি আমরা সংখ্যায় দেখি, ধরো কোনো একটা এলাকায় কি রয়েছে, তোমার টোটাল ভোট রয়েছে 50টা, ঠিক আছে। এখন শঙ্কর পেয়েছে 10টা ভোট, ঠিক আছে। রজত পেয়েছে 20টা ভোট, আর বাকি যে অঞ্জলি পেয়েছে সে পেয়েছে, এও ধরো 20টা ভোট পেয়েছে। 20, সরি একটু ভুল হয়ে গেল, 20 না, এ ধরো 19টা ভোট পেয়েছে, ঠিক আছে। আর এখানে আমরা শঙ্করকে 11টা ভোট করে দিই, তাহলে সুবিধা হচ্ছে, তাই না? 50টা হয়ে গেল। এখানে দেখো এই যে রজত কিন্তু জিতে গেল, তাই না? কারণ অন্য প্রার্থীদের থেকে রজত বেশি ভোট পেয়েছে। কিন্তু তুমি লক্ষ্য করো টোটাল ভোটের 50% কত? 25টা। এখানে একটা প্রার্থীও 25টা ভোট পায়নি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার দরকার নেই, অন্য প্রার্থীর থেকে বেশি ভোট পেল। এবার আমরা বর্তমান আমাদের পরিস্থিতির উপরে নির্ভর করে একটু কি করি, উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো আমাদের দেশে অনেকগুলো পার্টি রয়েছে, তাই না? অনেকগুলো পার্টির মধ্যে এই তিনজনই দাঁড়িয়েছে। একটা হচ্ছে ধরো এ পার্টি, এই অঞ্জলি এ পার্টি থেকে দাঁড়িয়েছে, রজত বি পার্টি এবং শঙ্কর সি পার্টি থেকে দাঁড়িয়েছে, ঠিক আছে। এই তিনজন তিনটে পার্টি থেকে রয়েছে। এখন এই অঞ্জলির যে পার্টিটা রয়েছে এটা একটু শক্তিশালী পার্টি, ঠিক আছে। এর অনেকগুলো মস্তান রয়েছে এর সঙ্গে, ঠিক আছে। এ অনেকগুলো মস্তান পুষে রেখেছে অঞ্জলি, ঠিক আছে। দেখো, তো এ যখন অনেক মস্তান পুষে রেখেছে, এ বাকি পার্টিগুলোর ওপরে থ্রেট দেওয়া শুরু করছে, দেখ তোরা যদি ভোট দিতে যাস তোদেরকে মেরে দেবো, এরকম একটা ব্যাপার। তো এখানে শুধু অঞ্জলির বাড়ির লোক ছাড়া ওকে কেউ পছন্দ করে না। তো অঞ্জলির বাড়িতে দুজন রয়েছে আর অঞ্জলি একা, এছাড়া আর কেউ পছন্দ করে না। তো টোটাল 100টার মধ্যে 3টে ভোট দিয়েছে, 3জনের ভোট পড়েছে অঞ্জলির কাছে, ঠিক আছে। আর বাকি 97 জন ঘর থেকেই বেরোতে পারেনি, কার ভয়ে? অঞ্জলির ভয়ে। অর্থাৎ এও 0টা ভোট পেয়েছে, এও 0টা ভোট পেয়েছে, ঠিক আছে। এখন কে জিতলো? এখন জিতে গেল কে? এই অঞ্জলি, কারণ ও 3টে ভোট পেয়েছে। কারণ অন্য যে দলগুলো রয়েছে সেই দলগুলোর থেকে সে বেশি পেয়েছে, অর্থাৎ অন্য প্রার্থীর থেকে সে বেশি ভোট পেয়েছে। এই যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি, এটাই যে আমার অন্যের থেকে বেশি ভোট পেতে হবে। এটাকে আমরা আরো উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। এই পর্যন্ত বুঝতে পেরেছো তো? আশা করি বুঝতে পেরেছো। দেখো, এই যে ধামাল সিনেমার এই 4জনকে মনে আছে? এই 4জন, এই যে এই ছেলেটার বাবার গাড়ি নিয়ে সেই জঙ্গলের মধ্যে চলে গেল, তাই না? তারপরে ওখানে গিয়ে গাড়ি ভেঙে গেল, আগুন ধরে গেল। তারপরে ওরা যখন বাইরে আসলো গাড়ি থেকে, ওই একটা বাঘের আওয়াজ শুনতে পেল, তখন এরা পালানোর জন্য মানে তৈরি হচ্ছিল। তখন এই যে ছেলেটা, এ জিজ্ঞাসা করে যে তুই কি পারবি বাঘের থেকে আগে পালিয়ে যেতে? তখন এই ছেলেটা অ্যান্সার করে যে আমার তো বাঘের থেকে জোরে দৌড়ানোর দরকার নেই, বাঘের থেকে আমি পালাবো না, আমার তোর থেকে আগে দৌড়াতে হবে। তোদের থেকে আমি যদি আগে থাকি তাহলে আমি বেঁচে যাব, আমি জিতে যাব, বাঘ আমাকে ধরতে পারবে না, যে পেছনে থাকবে তাকে ধরবে বাঘ, তাই না? বোঝাতে পারলাম জিনিসটা? আশা করি বোঝাতে পেরেছি। দেখো আরো একটা ছবি থেকে আমরা উদাহরণ নিই। এই যে ঘোড়া, অনেকটা ঘোড়া দৌড়ের মতো। এই যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি বা এফপিটিপি অনেকটা ঘোড়া দৌড়ের মতো। ঘোড়া দৌড়ে কে জিতবে? কোন ঘোড়া জিতবে? যে আগে পৌঁছাবে, তাই না? অন্যদের থেকে আগে পৌঁছাবে, তাই না? সে 10 ঘন্টা ধরে দৌড়াক আর 5 ঘন্টা ধরে দৌড়াক, এমন নয় যে তোকে 10 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে, এরকম নয়। অন্যদের থেকে যদি আমি আগে পৌঁছে যাই ফিনিশ লাইনে, তাহলে আমি জিতে যাব, হ্যাঁ কি না? বোঝাতে পারলাম তো? এই এফপিটিপি যেটা, সেটা এমনই।
অর্থাৎ এই সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি অন্য প্রার্থীর থেকে বেশি ভোট পেতে হবে। আমরা আমাদের ভারতবর্ষের উদাহরণ যদি দেখি, আমরা দেখতে পাবো 1952 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে 18তম 2024 সালে ভোট হলো, সেখানে তুমি দেখো একজন ব্যক্তি, অর্থাৎ প্রথমবার 489টা সিট ছিল, টোটাল ভোট পেয়েছে 44.99%, অর্থাৎ 45% আমরা ধরে নিলাম। অর্থাৎ পুরো দেশে যত 100% মানুষের মধ্যে, অর্থাৎ 100% ভোটারের মধ্যে মাত্র 44.99% মানুষ তাকে পছন্দ করেছে, কংগ্রেসকে। 50% ভোটারও তাকে পছন্দ করেনি, তাই না? তারপরেও এ সর্বাধিক সিট পেয়ে যায়। এই এফপিটিপির একটা বৈশিষ্ট্য হচ্ছে, তুমি কম মানুষ তোমাকে ভোট দিলেও বেশি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? অর্থাৎ ওই যে বিভিন্ন অঞ্চল থেকে একটা দুটো ভোটে জিতে গেছে, অন্যদের সঙ্গে তো ভোট শেয়ার হয়ে যাচ্ছে অন্য পার্টির সঙ্গে, তাই না? তো সেই অনুসারে এই রকম হচ্ছে যে টোটাল ভোটের, অর্থাৎ শতকরা যা ভোটার রয়েছে, সেই ভোটার যদি কমও ভোট দেয় তোমাকে, তারপরেও তুমি বেশি সংখ্যক সিট পেতে পারো। ক্লিয়ার হলো কথাটা? আশা করছি ক্লিয়ার হলো। এরকম সেম পুরো লিস্ট রয়েছে। আমরা দেখো যদি 2024 সালের কথাই দেখি, মাত্র 36.56%, আমরা 37ই ধরে নিলাম, 37% মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। অর্থাৎ আমাদের দেশের যে 100% ভোটার, তার মধ্যে মাত্র 37% মানুষ কাকে ভোট দিয়েছে? বিজেপিকে। ঠিক আছে, কিন্তু সে সিট কটা পেয়েছে? 240টা। পেয়ে কি হয়ে গেল? আমাদের সরকার, তাই না? আমাদের রাষ্ট্রের বর্তমান সরকার হয়ে গেল। তুমি দেখো এত কম মানুষ তাকে ভোট দিয়েছে, তারপরেও সে সরকার গঠন করে নিয়েছে। বোঝাতে পারলাম? অর্থাৎ অনেক সংখ্যক সে সিট পেয়ে গেছে। এই এফপিটিপি সিস্টেমে এটা হয়ে থাকে। ক্লিয়ার? এখন এই যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি রয়েছে, এর আমরা বেশ কিছু বৈশিষ্ট্য দেখব। এখনো আরেকটা কোশ্চেন তোমাদেরকে বলি, যে এখনো পর্যন্ত যেইটুকুনি বললাম বোঝা গেছে তো? আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট এই জিনিসটা একটু শান্ত মাইন্ডে বুঝবে। বৈশিষ্ট্যটা প্রথমে বলছে নির্বাচনী এলাকা বিভক্তিকরণ। এই যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতিতে পুরো এলাকাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে ভাগ করা হয়। ঠিক আছে, যেরকম পুরো ভারতবর্ষকে প্রায় 543টা পার্টে ভাগ করেছে লোকসভার ভোটের জন্য। ঠিক আছে, লোকসভার ভোটে কি এফপিটিপি সিস্টেম ইউজ হয়, তাই না? হ্যাঁ কি না? তো এই যে পুরো লোকসভার ভোটের ক্ষেত্রে আমাদের পুরো ভারতবর্ষকে 543টা ভাগে ভাগ করেছে, এবং ওই 543টা অঞ্চল থেকে একটা করে কি সদস্য পার্লামেন্টে আসবে। বোঝা গেল? যেরকম আমরা যদি রাজ্য হিসেব দেখি, রাজ্যের হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে 42টা সদস্য পার্লামেন্টে যাবে। ঠিক আছে, লোকসভার যে এই দিল্লিতে যাবে এক কথায়। ঠিক আছে, পার্লামেন্টে যাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে 42 জন। তারপরে 25 জন যাবে এই রাজস্থান থেকে। তারপরে দেখো এই উত্তরপ্রদেশ রয়েছে, এখান থেকে 80 জন যাবে এরকম। এবং এই যে অর্থাৎ এই 80 জন যাবে মানে কি, উত্তরপ্রদেশকে 80টা ভাগে ভাগ করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে যা 42টা যাবে মানে কি, আমাদের পশ্চিমবঙ্গকে 42টা পার্টে ভাগ করেছে। এইরকম করে করে কি পুরো ভারতবর্ষকে 543টা ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে, দাদা এই ভাগটা কিভাবে করেছে? এই ভাগটা জনসংখ্যার উপরে ভিত্তি করে করেছে। দেখা গেল প্রতি 10 লক্ষ মানুষ বসবাস করছে, ওই 10 লক্ষ মানুষ যেই অঞ্চলটুকুই বসবাস করছে, ওই অঞ্চলটুকুকে একটা ভাগ করলো, পরের 10 লক্ষতে আর একটা ভাগ করলো, কনস্টিটিউয়েন্সিতে অর্থাৎ নির্বাচন এলাকাতে ভাগ করছে, এবং প্রতিটা এলাকা থেকে একজন করে প্রতিনিধি পার্লামেন্টে যাবে। অর্থাৎ এই যে ধরো পশ্চিমবঙ্গে 42টা পার্টে ভাগ করেছে, এবং এই 42টা সদস্যই পার্লামেন্টে যাবে। এখানে 100 জন ভোটে দাঁড়াতে পারে, ওদের মধ্যে যেই 42 জন জিতবে তারাই পার্লামেন্টে যাবে। ক্লিয়ার হলো? তো আমরা দেখতে পাচ্ছি এই এফপিটিপি সিস্টেমে এই নির্বাচন এলাকায় বিভক্ত করা হয়, মানে পুরো এলাকাকে, পুরো রাষ্ট্রকে। ক্লিয়ার? নেক্সট একক সদস্যের নির্বাচন। অর্থাৎ প্রতিটা নির্বাচন এলাকা থেকে একটা মাত্র সদস্য নির্বাচন হয়। এমন তো নয় যে দুখানা সদস্য নির্বাচন হচ্ছে, এমন নয়। প্রতিটা নির্বাচন এলাকা থেকে একটা করেই সদস্য নির্বাচন হয়। ওকে, নেক্সট এক ব্যক্তি এক ভোট। অর্থাৎ
এই যে এপিটিপি সিস্টেমে প্রতি ব্যক্তি একটা করেই ভোট দিতে পারে, এমন নয় আমি একটা ভোট দিলাম আর তুমি 4জনকে ভোট দিতে পারবে, এরকম নয়। তুমি একটা ভোটই দিতে পারবে, ঠিক আছে। তুমি দেখো না, অনেকে যারা ভোট কেউ দিয়েছো কিনা জানি না, কিন্তু কেউ যদি দিয়ে থাকো, এরকম আমাদের কি থাকে, ইভিএম মেশিন থাকে। এই জায়গাটায় বিভিন্ন প্রার্থীদের নাম থাকে, ঠিক আছে, আর এই পাশে বোতাম টাইপের থাকে, সরি, ঠিক আছে, এখানে বোতাম থাকে প্রতিটা নামের পাশে। তুমি গিয়ে একসঙ্গে 4জনের ভোট দিতে পারবে না, তুমি গিয়ে যে কোনো একজনের ভোট দেবে, তাই না? বোঝাতে পারলাম কথাটা? অর্থাৎ তোমার ভোটের মূল্য এক, তুমি একজনকেই ভোট দিতে পারবে, একটা ব্যক্তি একজনকেই ভোট দিতে পারবে এই নিয়ম অনুযায়ী, ঠিক আছে। নেক্সট, সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন নেই। ওই যে জিনিসটা ভাবো, এই আগের অংশে আমরা বললাম না যে অন্য প্রার্থীর থেকে বেশি ভোট পেলেই হবে, তোমাকে 100টা ভোটের মধ্যে 50+1 অর্থাৎ 51টা ভোট পেতেই হবে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ ভোট তোমাকে পেতেই হবে, এর কোনো মানে নেই। তুমি অন্য প্রার্থীর থেকে একটা ভোট বেশি আনো, তুমি জিতে গেলে, ঠিক আছে। সেটা তোমার 20টা ভোট হোক আর সেই 3টে ভোট হোক। ক্লিয়ার হলো কথা? নেক্সট, সহজ ও সরল পদ্ধতি বলছে, এই সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি খুব সহজ সরল, সাধারণ মানুষ খুব সহজে বুঝে যায়। কেন? প্রতিটা মানুষ জানে তার একটাই ভোট রয়েছে, সে যাবে, গিয়ে একজনকে ভোট দিয়ে চলে আসবে, ঠিক আছে। তাই এটাকে সহজ সরল পদ্ধতি বলা হচ্ছে। নেক্সট, প্রাপ্ত ভোট শতাংশের তুলনায় বেশি আসন লাভ করা সম্ভব। ওই বললাম না তোমাদেরকে যে কেউ যদি কম সংখ্যক মানুষের দ্বারা নির্বাচিত হয় তারপরেও বেশি আসন পেতে পারে। ওই আমরা কংগ্রেসের আগের লিস্টে দেখলাম যে কংগ্রেস 364টা আসন পেয়ে গেছে, কিন্তু মাত্র 44.99% মানুষ তাকে পছন্দ করেছে। দেখো কত কম মানুষ তাকে পছন্দ করেছে, কিন্তু কত বেশি মানুষ, বা সরি, কত বেশি আসন সে পেয়ে গেছে, তাই না? তো এই জায়গাটাই ওটাই বলছে যে প্রাপ্ত ভোট শতাংশের তুলনায় বেশি আসন লাভ করা সম্ভব এই সিস্টেমে। আমরা উদাহরণ হিসেবে যদি বলি, 2019 সালের উদাহরণ দিই, ঠিক আছে। 2019 সালে বিজেপি 2019 সালে বিজেপি মাত্র 37.36% মানুষের ভোট পায়, অর্থাৎ 37.36% মানুষ তাকে ভোট দেয়, ঠিক আছে। কিন্তু সে আসন পায় প্রায় 55%, অর্থাৎ 543টার 55% আসন সে পেয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ প্রায় কটা আসন পেয়েছিল? 303খানা আসন পেয়েছিল 2019 সালে। ক্লিয়ার হলো কথাটা? অর্থাৎ দেখো, যদি আমরা এই টোটাল আসনের শতাংশে বার করি তাহলে 55% বেরোচ্ছে, কিন্তু যদি আমরা টোটাল যত ভোটার রয়েছে সেই ভোটারদের পার্সেন্টেজ বের করি তাহলে মাত্র 37.36। অর্থাৎ তোমার যেই কজনই ভোট দিক, যত শতাংশই ভোট দিক, তার থেকে বেশি আসন, তার থেকে বেশি শতাংশের আসন তুমি পেতে পারো। আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। নেক্সট, দ্রুত ফলাফল প্রকাশ। দেখো খুব সহজ পদ্ধতি আমরা প্রথমেই বললাম, তাই না? ফলে কি হয়, একটা মানুষ যাচ্ছে, গিয়ে ভোট দিচ্ছে এবং খুব দ্রুত সেটা গণনা করা হচ্ছে, কোনো হিসাব নেই যে পরপর কোনো কার কে ভোট দিয়েছে, তাই না? দিয়ে ফল প্রকাশ হয়ে যাচ্ছে, ফলে এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। মানে আমাদের এই এফপিটিপি যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটা খুব দ্রুত কার্যকর হয়। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা এই যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতির সুবিধা অসুবিধা দেখব। তো আমরা প্রথমে দেখি যে সুবিধা কি, ঠিক আছে, অর্থাৎ এই পদ্ধতির কি সুবিধা রয়েছে। প্রথম কথা, সহজ সরল পদ্ধতি। সহজ সরল পদ্ধতি কেন বলা হচ্ছে? এই যে এই পদ্ধতি, একটা মানুষ জানে তার একটাই ভোট রয়েছে এবং সে গিয়ে একজন তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে দেবে। এই যে সিম্পল বিষয়, এটা এটা একটা সাধারণ মানুষ যে কিছু বোঝে না, জানে না, তার জন্যও বোঝা সহজ, তাই এটা সহজ পদ্ধতি। তো এটা একরকম আমাদের সুবিধার মধ্যে পড়ছে। নেক্সট কি বলছে? রাজনৈতিক দল ও প্রার্থীর মধ্যে ভারসাম্য বজায় রাখে। এই এফপিটিপি সিস্টেমের ক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দলের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে। কারা? ভোটাররা। কিভাবে? দেখা গেল কোনো একটা রাজনৈতিক দলকে কেউ পছন্দ করে না, ঠিক আছে, কিন্তু ওই যে প্রার্থী দাঁড়িয়েছে, অর্থাৎ দেব দাঁড়িয়েছে, দেবকে খুব পছন্দ, দলকে পছন্দ নয়, কিন্তু দেবকে খুব পছন্দ, সেই অনুসারে ভোট দিচ্ছে। আবার এমনও হতে পারে যে প্রার্থী খুব একটা ভালো নয়, প্রার্থী পছন্দই করি না, কিন্তু দলের প্রতি খুব মায়া,
ঠিক আছে, তখন কি আমরা তারপরেও ভোট দিচ্ছি, তাই না? তাহলে কি হচ্ছে, এমন নয় যে প্রার্থী দুর্বল হলে দল হেরে যাচ্ছে, এমন নয়। কি হচ্ছে, দলের প্রতি তো ভালোবাসা রয়েছে, প্রার্থীর প্রতি না থাক। তো সেই জায়গায় যখন দলের প্রতি ভালোবাসা রয়েছে তখন প্রার্থী দুর্বল হলেও কোনো প্রবলেম হয় না। আবার দেখা গেলো দল দুর্বল, দলকে কেউ পছন্দ করে না কিন্তু প্রার্থীকে খুব ভালোবাসে, অর্থাৎ যে ভোটে দাঁড়িয়েছে তাকে খুব ভালোবাসে, তার খুব ভালো লাগে, তাহলে সেই ক্ষেত্রেও দল জিতে যাচ্ছে, সুবিধা পাচ্ছে। তো এই যে একটা ভারসাম্য বজায় থাকছে, তাই না, এর কথাই বলা হচ্ছে। নেক্সট, নির্বাচনী এলাকার সঙ্গে জনপ্রতিনিধির ঘনিষ্ঠ সম্পর্ক। দেখো আমরা বলেছিলাম যে এফপিটিপি সিস্টেমে বিভিন্ন নির্বাচন এলাকা তৈরি করা হয়, আর প্রতিটা এলাকা থেকে একজন আসে, আর প্রতিটা এলাকা থেকে যখন একজন আসে সে ভোটে জেতার আগে তাদেরকে বেশ কিছু প্রতিশ্রুতি দেয়, তাই না, এবং বিভিন্ন সময় সেই প্রতিশ্রুতি পূরণের জন্য তাকে সেই এলাকায় যেতে হয় এবং তাদের সমস্যাগুলো শুনতে হয়। হ্যাঁ, শোনে না পরের কথা, আমাদের বর্তমান নেতা মন্ত্রীরা ওটা শুনছে না, সেটা আলাদা বিষয়, কিন্তু শোনা তো ওনাদের কর্তব্য, তাই না, তার জন্য ওখানে যেতে হয়। আমরা প্রথাগত খাতা কলমে যেটা লেখা আছে সেই অনুসারে বলি, ঠিক আছে, যে তারা ওখানে যায় এবং এছাড়া বিভিন্ন সভা সমিতিতে যোগদান করে ওই এলাকার, ফলে মানুষের সঙ্গে একটা কানেকশনের সৃষ্টি হয়, এই ঘনিষ্ঠ সম্পর্কের সৃষ্টি হয়, এই কথাটাই এখানে বলছে, ঠিক আছে, এটা একটা সুবিধা। নেক্সট, সংসদীয় শাসন ব্যবস্থার উপযোগী। সংসদীয় শাসন ব্যবস্থার উপযোগী কেন বলেছে, দেখো এই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতিতে প্রাপ্ত ভোটের যে শতাংশ, সেই শতাংশের তুলনায় যেহেতু আসন বেশি পাওয়া যায় এবং সংসদীয় শাসন ব্যবস্থায় যেহেতু আইনসভাতে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন পড়ে, একদিকে আমাদের এখানে বেশি আসন পাচ্ছি আর একদিকে আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, তো যেহেতু এই দুখানার মধ্যে একটা কানেকশন তৈরি হচ্ছে যে একদিকে এটা পাওয়া যায় আর এর প্রয়োজন, তো যখন এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাচ্ছে তখন কি হচ্ছে, এই আইনসভায় কি সরকার গঠনের বা বলতে পারো যে তাদের ক্ষমতা দখলের যে পথ সেটা সহজ হয়ে যায়, ক্লিয়ার, অর্থাৎ যারা জিতছে, যারা সংখ্যাগরিষ্ঠতা আসন পাচ্ছে, বেশি আসন পেয়ে যাচ্ছে, তারা আইন বিভাগে ঠিকঠাক মতো কাজ করতে পারছে, তাদের মতামতই কি বেশি প্রতিফলিত হবে, তাই না, তারা শক্তিশালী একটা সরকার গঠন করতে পারবে, তাই না, বোঝাতে পারলাম জিনিসটা, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কি আসছে, স্থায়ী ও শক্তিশালী সরকার গঠন। দেখো এই যে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে অনেক বেশি আসন পাচ্ছে এবং যখন বেশি আসন পাচ্ছে তারা একটা শক্তিশালী কি সরকার গঠন করতে পারছে, তাদের অন্য কোনো দলের মানে মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে জোট গঠন করব করে তারপরে আমরা মানে কি বলবো সরকার গঠন করবো, এরকম না, তারা নিজেরাই সর্বেসর্বা, তারা অনেক বেশি আসন পেয়ে গেছে, এবার নিজেরাই কি করলো সরকার গঠন করে দিল, এবং সরকার গঠন যখন করলো তাদের আইনসভায় যে কোনো আইন যখন পাশ করতে হবে তাদেরই লোকসভায় সবাই সেই আইনেরই সাপোর্ট করবে, তাই না। এই যে যদি আমরা 2024-এর আগে শুনে থাকি, অনেকে শুনেছো যে বিজেপি সরকার বলেছিল ইসবার 400 পার, তাই না, অর্থাৎ 400 আসন তারা পাবে এরকম তারা একটা আশা করেছিল। কেন তারা এই আশা করেছিল, তারা তো সরকারে ছিল এবং তারা জানে ওই রকম কাছাকাছি একটা পাবে তারা, কিন্তু তারা 400 পার কেন করতে চেয়েছিল, যদি 400 পার করতো তাহলে ওই আইনসভায় যখন বিভিন্ন আইন পাশের আগে মত পার্থক্য হয় না, ওই মত পার্থক্য হওয়ার সময় অনেকে বলে না আমি এটা মানবো না, তাই না, ফলে অনেক আইন পাস হয় না। তো ওই রকমই যদি তাদের হাতে 400টা সিট থাকতো, তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে থাকতো ওখানে, তো যে কোনো আইনের ক্ষেত্রে যেহেতু নিজেদের লোক সবাই হ্যাঁ 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 করে দিত, তাই না, যখন হ্যাঁ বলে দিত যে কোনো আইন তারা পাস করতে পারতো, তাই না, এই কারণে তারা ওই রকম কথা বলেছিল, সেম এখানেও আসছে। তো আমরা বলতে পারি একটা শক্তিশালী সরকার গঠন হবে এই পদ্ধতির মাধ্যমে হয়। ওকে, নেক্সট, নির্বাচন ব্যবস্থাকে গতিশীল করে। দেখো এই পদ্ধতি খুব সহজ সরল, তাই না, খুব দ্রুত সমস্ত কাজ হয়, যেরকম ভোট খুব দ্রুত নেওয়া যায়, তারপরে আবার ফলাফলও খুব দ্রুত প্রকাশ পেয়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে এই নির্বাচন ব্যবস্থাকে একটা গতিশীল প্রক্রিয়ার মধ্যে ফেলা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট, এবার এর অসুবিধা দেখবো আমরা কিছু।
অসুবিধা কি? অগণতান্ত্রিক ব্যবস্থা। অগণতান্ত্রিক ব্যবস্থা কেন বলছে? দেখো, এই পদ্ধতিতে প্রাপ্ত ভোটের শতাংশ, অর্থাৎ কিছু এরকম দেখা যাচ্ছে খুব কম মানুষ তাদেরকে ভোট দিয়েছে, কিন্তু তারা সরকার গঠন করতে পারছে, যেহেতু এই পদ্ধতির মাধ্যমে আসন বেশি পাওয়া যায়, তাই না? একরকম বুস্ট মেলে তাদের, তাই না? একটা আসন বেশি পাচ্ছে, যখন আসন বেশি পাচ্ছে, কিন্তু এইদিকে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ মানুষই তাকে পছন্দই করেনি, ঠিক আছে? তো একরকম অগণতান্ত্রিক হয়ে যাচ্ছে না জিনিসটা? ভোটের অনেক অপচয় হচ্ছে না? এই যে এর আগের বার যখন আমরা দেখলাম, এই যে লাস্ট 2024 সালে মাত্র 36.56% বিজেপিকে ভোট দিয়েছে, বাকি 74% মানুষ কোথায় গেল? তাদের ভোট কোথায় গেল? তাদের মতামত কোথায় গেল? তাই না? বোঝাতে পারছি জিনিসটা? অর্থাৎ একরকম কম সংখ্যক মানুষ পুরো রাষ্ট্রকে পরিচালনা করে, তাদের ইচ্ছাটা প্রতিফলিত হচ্ছে, যেহেতু তারা আসন বেশি পেয়ে গেছে, 240-এর উপরে আসন পেয়ে গেছে। বোঝাতে পারলাম জিনিসটা? যাই হোক, নেক্সট নেক্সট কি বলছে? অযোগ্য প্রতিনিধি নির্বাচনের সম্ভাবনা থাকে। এই যে এফপিটিপি সিস্টেমে সাধারণত এমন হয় যে সাধারণ মানুষ দলের প্রতি বেশি মোহ দেখায়, যে এই দল আমরা দেখি না যে ভোটে দাঁড়িয়েছে তার রাজনৈতিক জ্ঞান কতটা রয়েছে, আমরা দেখি না সে নৈতিক না অনৈতিক, সে কতটা শিক্ষিত, এই জিনিসগুলো দেখি না। ফলে একরকম আমরা বলতে পারি যে অযোগ্য প্রতিনিধি চুজ করে ফেলি অনেক সময়, শুধুমাত্র কি জন্য? যে এই টিমে দাঁড়িয়েছে, মানে আমি এরই সাপোর্ট করি, আমি এরই ভোট দেব, ঠিক আছে? প্রার্থীকে আমাকে ঠিকঠাকভাবে যেখানে কি নির্বাচন করা উচিত, তাকে দেখা উচিত সে শিক্ষিত না অশিক্ষিত, সে বিভিন্ন ধর্মের মধ্যে যুদ্ধ বাঁধাবে না তো, এই জিনিসগুলো দেখতে হবে আমাদেরকে। নেক্সট, জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়। দেখো, এই এফপিটিপি সিস্টেমে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন নির্বাচনী এলাকায় ভাগ করা রয়েছে, তাই না? এবং প্রতিটা এলাকা থেকে একজন করে ব্যক্তি নির্বাচিত হচ্ছে। যখন একজন করে ব্যক্তি নির্বাচিত হচ্ছে, তখন সেই ব্যক্তি কি করবে? তার সেই এলাকাকেই দেখার চেষ্টা করবে, সেই এলাকার সদস্যদেরকেই দেখার চেষ্টা করবে, অর্থাৎ তার এলাকার সমস্যাগুলোকে তুলে ধরবে পার্লামেন্টে শুধু। কিন্তু বৃহত্তর স্তরে আমাদের যে জাতীয় স্তরের স্বার্থ, সেই স্বার্থ এখানে উপেক্ষিত হবে, বলা যেতেই পারে, তাই না? সবাই যদি নিজেদের কথা ভাবে, তো পুরো রাষ্ট্রের কথা কে ভাববে, এরকম একটা বিষয়। নেক্সট, দ্বিদলীয় আধিপত্যের উৎসাহ দান। আমরা দেখতে পাই ভোটের সময় মাত্র যে কোনো দুখানা দলের নাম উঠবে, যেরকম আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি, টিএমসি। কংগ্রেস, সিপিএম কোথায় গেল? আবার আমাদের কেন্দ্রের ক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপির নামটা বেশি উঠবে, অন্য টিম কোথায় গেল? দিল্লিতে সেম, মানে ওই যে কোনো বড় বড় দুখানা পার্টির নাম উঠে আসবে ভোটের সময়। একরকম আমরা বলতে পারি যে কোনো দুখানা দল এখানে চলে, ঠিক আছে? এক এক সময় এক এক রকম, হ্যাঁ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখি এই সিস্টেমের ক্ষেত্রে দুখানা দল বেশি প্রাধান্য পায়। ক্লিয়ার? নেক্সট, ক্ষমতাসীন দলের প্রাধান্য প্রতিষ্ঠা হয়, অর্থাৎ এবারে ধরো যেই টিম ক্ষমতায় রয়েছে, সেই টিম তার ক্ষমতা ফলাতে চায়, তারা বিভিন্ন এলাকায় তার যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসনকে কাজে লাগিয়ে নিজেদের প্রভাবটাকে বিস্তার করে, ঠিক আছে? যেরকম আমরা, এটা বলা উচিত কিনা জানি না, কিন্তু এটাই সত্য, এরকম হয়েছে যে এবার একাধিক, মানে ধরো আমাদের দেশে যে শাসন করছে যেই দল, সেই দল বিপরীত যেই কটা পার্টি ছিল, সেই পার্টির নেতাদের মানে পেছনে ইডি লাগিয়ে দিয়েছে, মানে বিভিন্ন এই সরকারি যে সংস্থা, সেই সংস্থাকে কাজে লাগিয়ে নিজেদের ভোটকে সুরক্ষিত করেছে, ওদেরকে ভোটে দাঁড়াতেই দেয়নি অনেক ক্ষেত্রে, কিছু কিছু পরে দাঁড়াতে দিয়েছে, জেলে ভরে দিয়েছিল, মানে বিভিন্ন কারণ। হ্যাঁ, আমরা মানছি যে তারা দোষী, আমি জানি না কতটা দোষী, কিন্তু পলিটিশিয়ান মানেই বেশিরভাগ 90%, আর কি বলবো, তোমরা বোঝো জিনিসটা, ঠিক আছে? তো এটা হয়ে থাকে। নেক্সট, সংখ্যালঘুদের মতামত উপেক্ষিত হয়। দেখো, এই পদ্ধতিতে, এফপিটিপি পদ্ধতিতে, যেহেতু সংখ্যা গরিষ্ঠ যে দল, সেই দলই জিতে যায়, তো সেই অনুসারে সংখ্যালঘু যে দলগুলো রয়েছে, সংখ্যালঘু শ্রেণীর যে দলগুলো রয়েছে, সেগুলো সর্বদা হেরে যায় এবং তাদের মতামত একরকম উপেক্ষিত হয়, ঠিক আছে? যারা হেরে যায় তাদের কথা তুমি শুনবে না, তাই না? এত ভালো পার্টি এখনো আমাদের ভারতবর্ষে নেই, যে কিনা দেশের প্রতিটা মানুষের কথা ভাববে। প্রতিটা পার্টি এরকম করে যে
তাদেরকে যারা ভোট দেয় তাদের কথাই বেশি ভাবে। হ্যাঁ, অন্যদের কথা কখন ভাবে? যে না করলেই নাই, না করলে আমাদের শুধুমাত্র আমাদের সংবিধানের জন্য তারা করে, না হলে আরো তাও করতো না। ঠিক আছে, যাই হোক, আমরা নেক্সট পার্টে যাব। যে আমাদের যে এই ব্যবস্থাটা এফপিটিপি বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি, এই পদ্ধতিটা ভারতবর্ষে কেন নেওয়া হলো? ঠিক আছে, দেখো, এটা খুব সরল ব্যবস্থা, খুব সহজ, সাধারণ মানুষ বুঝতে পারে, কারণ তাদের কাছে একটা ভোট থাকে, তাদের একজনকে ভোট দিতে হবে এবং খুব সহজে সেটা কি ফলাফলও পেয়ে যাবে, তাই না? প্রতিনিধিও নির্বাচন হয়ে যাবে, খুব সহজ। একটা সাধারণ মানুষের ক্ষেত্রে, একটা বাচ্চার ক্ষেত্রে এটা বোঝা খুব সহজ, তাই না? এই এই পদ্ধতি যেহেতু সহজ, তাই এটা গ্রহণ করা হয়েছে। নেক্সট, স্থিতিশীল সরকার গঠন, অর্থাৎ একটা শক্তিশালী, একটা স্থিতিশীল সরকার গঠন করা যায় এই পদ্ধতির মাধ্যমে। ওই যে বললাম না, যে সংখ্যাগরিষ্ঠ দল বেশি আসন পেয়ে আসছে, ফলে কি তাদের একটা আধিপত্য বিস্তার হচ্ছে কোথায়? আইনসভাতে। যেহেতু আমাদের সংসদীয় শাসন ব্যবস্থা, আইনসভাতে কি হচ্ছে? তাদের আধিপত্য বিস্তার হচ্ছে, ফলে তারা যে কোনো ডিসিশন খুব সহজে নিতে পারছে। ক্লিয়ার? নেক্সট, ভৌগোলিক প্রতিনিধিত্ব। এটা এই এপিটিপি সিস্টেমের মাধ্যমে যেহেতু বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে বা বিভিন্ন নির্বাচনী এলাকাতে ভাগ করা হচ্ছে পুরো দেশকে, ঠিক আছে, এবং প্রতিটা এলাকার সমস্যাগুলো উঠে আসছে এবং সেগুলো সমাধানের যে উদ্যোগ, সেটা নেওয়া যাচ্ছে। কারণ ধরো আমাদের এই যে বনগাঁ কনস্টিটিউয়েন্সিতে, আমাদের পশ্চিমবঙ্গে বনগাঁ থেকে একজন যায়, ঠিক আছে, একজন ওখানে যাবে পার্লামেন্টে। তো এই একজন কি করবে? এই পুরো বনগাঁ এলাকার যত সমস্যা, সেই সমস্যাগুলোকে তুলে ধরবে কোথায়? পার্লামেন্টে, এবং সেগুলো সমাধানের জন্য তাদেরকে রিকোয়েস্ট করবে, অর্থাৎ সরকারের কাছে। ক্লিয়ার? যাই হোক, তো এই কারণেও আমাদের এই ধারণাটা নেওয়া হয়েছে। নেক্সট, ব্যবস্থাটির জনপ্রিয়তা, অর্থাৎ এই সিস্টেমটা বিশ্বের বলতে পারো বেশিরভাগ গণতান্ত্রিক রাষ্ট্রে এই পদ্ধতি চালু রয়েছে। সাধারণত এই এফপিটিপি সিস্টেমটা ব্রিটেনে চালু হয়েছিল। ব্রিটেনে প্রথম এই ধারণাটা নেওয়া হয়, ঠিক আছে, ওখান থেকেই চালু হয়। এবং ব্রিটেন যেহেতু বেশিরভাগ রাষ্ট্রে শাসন করে বেরিয়েছে, এইভাবে ব্রিটেনের উত্তরাধিকারী হিসেবে অন্যান্য রাষ্ট্র নিয়েছে, ঠিক আছে, এই ধারণাটা। এবং বেশিরভাগ রাষ্ট্রে যেহেতু এই ধারণা প্রচলিত রয়েছে, আমাদের ভারতেও ব্রিটেনের শাসন ছিল, তো এই ধারণাটা আমরাও নিয়ে নিয়েছি। আর বোঝাতে পারলাম তো জিনিসটা? তো এইভাবেই বা এই কারণেই আমরা এই ধারণাটা নিয়েছি। এতগুলো কারণ, একাধিক কারণ আরও দেওয়া যেতে পারে, কিন্তু এগুলো সহজ এবং মূল মনে রেখো। ঠিক আছে, এবার আমরা বলে রাখি, এফপিটিপি সিস্টেম নিয়ে কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ওকে, আর তোমাদের প্রেজেন্টটা নিয়ে নিই। এখনো পর্যন্ত দ্য পলিটিগুরু ফ্যামিলিতে কি যুক্ত হওনি? যদি না হয়ে থাকো, এক্ষুনি হয়ে যাও। ওকে, আর লাইক করতেও ভুলো না, আর শেয়ার করতেও ভুলো না বন্ধুদের কাছে। পরিবারটাকে অনেক বড় করতে হবে। ওকে, যাই হোক, আমরা এবার সমানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমে যাব। ঠিক আছে, এখন এই পিআর সিস্টেমটা কি জিনিস? আমরা একরকম বলতে পারি পরোক্ষ ভোট দেওয়া। ওকে, অর্থাৎ আমরা যে প্রতিনিধিদেরকে চুজ করলাম সেই এফপিটিপি সিস্টেমের মাধ্যমে, ওকে, সেই প্রতিনিধিরা যখন আমাদের হয়ে ভোট দিচ্ছে, সেটাকে আমরা এই পিআর সিস্টেমের মধ্যে রাখতে পারি। আমরা প্রথমেই দেখেছি এই পিআর সিস্টেমে অনুযায়ী আমাদের রাষ্ট্রে কোন কোন জায়গায় ভোট হয়। আমাদের রাষ্ট্রে ভোট হচ্ছে, রাজ্যসভা রয়েছে, তারপরে রাজ্যের যে বিধান পরিষদ রয়েছে, তারপরে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির নির্বাচন, এই সমস্ত নির্বাচনের ক্ষেত্রে এই পিআর সিস্টেমটাকে ইউজ করা হয়, তাই না? আমরা বলতে পারি পিআর সিস্টেম এমন একটা বিষয় যেখানে রাজনৈতিক দলগুলো তারা যেই যত শতাংশ ভোট পাচ্ছে, সেই শতাংশই আসন পাবে। অর্থাৎ ধরো টোটাল ভোটারদের মধ্যে কোনো একটা দলকে 30% মানুষ ভোট দিয়েছে, তো এই দল কখানা আসন পাবে? টোটাল আসনের 30% কি আসন পাবে। অর্থাৎ ধরো একটা রাষ্ট্রে 100টা আসন রয়েছে, ঠিক আছে, তখন যেহেতু ওই রাষ্ট্রের টোটাল ভোটারের মধ্যে 30% ভোটার এই টিমটাকে, ধরো এই টিমটাকে ভোট দিয়েছে, তো এই টিমটা কত পার্সেন্ট? এই 100টা আসনের 30%, অর্থাৎ 30টা ভোট পাবে।
বা সরি 30টা আসন পাবে। ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার হচ্ছে। এই জিনিসটাকে আরো একবার ভালো করে বুঝি। জিনিসটা তোমরা এইভাবে দেখো, ধরো একখানা এলাকায় দুখানা টিম রয়েছে, একটা এ টিম আর একটা বি টিম দাঁড়িয়েছে। ঠিক আছে, এই এ টিম ওই এলাকার যত ভোটার রয়েছে সেই সমস্ত ভোটারের মধ্যে মাত্র 40% ভোট পেয়েছে। ঠিক আছে, 40% মানুষ এ টিমকে ভোট দিয়েছে, আর বি টিমকে ভোট দিয়েছে টোটাল 60% মানুষ। ওখানকার যত 60% মানুষ রয়েছে সেই 60% মানুষ কাকে ভোট দিয়েছে? বি টিমকে। এখন এই নীতি অনুযায়ী, সমানুপাতিক প্রতিনিধিত্বের মানে পদ্ধতি অনুযায়ী এই এ টিম পাবে টোটাল আসনের 40% আসন। কত? ধরো টোটাল আসন 100টা রয়েছে, 100-র 40% মানে 40, তো 40টা আসন পাবে। আর এই বি টিম পাবে 60% আসন। কার? এই টোটাল আসনের, অর্থাৎ 60খানা ভোট, অর্থাৎ 60খানা আসন। ক্লিয়ার? যেখানে আমরা দেখছিলাম এফপিটিপিতে কম সংখ্যক মানুষ ভোট দিলেও অনেক বেশি পার্সেন্টেজের কি পাচ্ছে? আসন পেয়ে যাচ্ছে, তাই না? যেরকম ওই যে 2019 সালের কথাই যদি আমরা বলি, বিজেপি মাত্র 37.36% ভোট পেয়েছিল 2019 সালের লোকসভার নির্বাচনে, কিন্তু সে মোট আসন কত পেয়েছিল? 303খানা, অর্থাৎ টোটাল আসনের 55% সে পেয়ে গেল। বোঝাতে পারছি? এই দুটোর মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয়ে গেল এখানে। বোঝা গেল? যাই হোক, আমরা নেক্সটে যাই। এই জিনিসটাকে এই পিআর সিস্টেমটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ এই সিস্টেমটা গোলাবে না হলে। দেখো, দু ধরনের পদ্ধতি আমরা দেখতে পাই। একটা হচ্ছে হেয়ার পদ্ধতি বা একক হস্তান্তরযোগ্য ভোট, আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। অর্থাৎ এই যে সমানুপাতিক প্রতিনিধিত্বের মধ্যে আমরা দুখানা পদ্ধতির কথা উল্লেখ পাচ্ছি, একটা হচ্ছে হেয়ার পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এই হেয়ার পদ্ধতিকে আমরা একক হস্তান্তরযোগ্য ভোট দেখতে পাচ্ছি, বা ভোটের পদ্ধতিও আমরা বলতে পারি, একক হস্তান্তরযোগ্য ভোটের পদ্ধতি। ঠিক আছে, যাই হোক, এখন আমরা এক একটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা বলে রাখি বেসিক। দেখো, ইংরেজ লেখক টমাস হেয়ার একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে এই সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিটিকে প্রবর্তন করেন। ঠিক আছে, তাই জন্য এই পদ্ধতিকে আমরা হেয়ার পদ্ধতি বলে থাকি। ঠিক আছে, এবং পরবর্তীতে ডেনমার্কের একজন মন্ত্রী অ্যান্ড্রি এই পদ্ধতিটাকে বাস্তবে প্রয়োগ করেন। তো একে আরও একটা নাম দেওয়া হয়েছে, হেয়ার পদ্ধতিকে আবার একটা নাম দেওয়া হচ্ছে কি? অ্যান্ড্রি পদ্ধতি। ঠিক আছে, ক্লিয়ার হলো? দেখো, আমরা পার্টিকুলার এই পদ্ধতিটা কিভাবে কাজ করছে এই জিনিসটা আমরা একটু দেখি, যে এই হেয়ার পদ্ধতি কিভাবে কাজ করে। ঠিক আছে, বা এই একক হস্তান্তরযোগ্য ভোট যেটা রয়েছে বা পদ্ধতি যেটা রয়েছে এটা কিভাবে কাজ করছে। দেখো, আমরা তিনখানা ধাপ তৈরি করেছি। এক হচ্ছে ভোটাররা একাধিক প্রার্থীকে পছন্দের ক্রম অনুসারে ভোট দেন, অর্থাৎ এই ভোটের ক্ষেত্রে যে যারা ভোটার থাকে তাদেরকে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাদেরকে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়, এখানে প্রার্থীর নাম থাকে এবং পাশে একটা বক্স থাকে যেখানে তোমার সাজাতে হবে 1 2 3 4, অর্থাৎ ওই যে পছন্দের ক্রম। দেখা গেল এখানে আমরা একটুখানি ভালো করে জিনিসটাকে করি। ঠিক আছে, ধরো এই যে তোমার একটা চার্ট দেয়া হলো। ঠিক আছে, প্রথমে কার নাম দেয়া থাকলো? এখানে নাম দেয়া থাকলো হাল্ক। ঠিক আছে, তারপরে দেয়ার থাকলো আয়রন ম্যান, তারপরে স্পাইডারম্যান। ঠিক আছে, তারপরে ওই যে ডক্টর স্ট্রেঞ্জ ছিল না, ওনার নাম। ঠিক আছে, উনি। আর পাশে তোমার একটা বক্স দেওয়া থাকলো যে তুমি ওখানে তোমার ক্রম লিখবে 1 2 3। এখন তোমার এদের মধ্যে কার বেশি পছন্দ? এখন আয়রন ম্যানকে তুমি সব থেকে বেশি পছন্দ করো, তো এর পাশে 1 লিখলে। তারপরে তুমি শক্তিমানকে সরি স্পাইডারম্যানকে পছন্দ করো, এর পাশে 2 লিখলে। তারপরে হাল্ককে পছন্দ করো, এর পাশে 3 লিখলে। তারপরে ডক্টর স্ট্রেঞ্জকে ওই ডক্টরকে চুজ করলে, তার পাশে 4 লিখলে। এই যে তোমার পছন্দ অনুযায়ী 1 2 3 4 করে লিখলে, এটা করা হয়। ঠিক আছে, প্রথমে ব্যক্তি এখানে শুধুমাত্র একজনকে ভোট দিচ্ছে না, একাধিক মানুষকে ভোট দিচ্ছে। হ্যাঁ, কিন্তু কার্যকর হবে একটা ভোটই তার। ঠিক আছে, কিন্তু এখানে সে চারজনকে ভোট দিচ্ছে একসঙ্গে। ক্লিয়ার হলো? যাই হোক,
তারপরে প্রার্থীকে কোটা অনুযায়ী ভোট পেতে হয়। এই কোটা কিভাবে নির্ধারিত হয় আমরা বলছি এখানে। তারপরে কোটা অনুযায়ী ভোট পেলে প্রার্থী নির্বাচিত হন। ঠিক আছে, ওই কোটা পাশ করে যাবে, প্রার্থী নির্বাচিত হয়ে যাবে। অর্থাৎ এখানে কোটা বলতে তোমাকে ওই যে সাধারণ সংখ্যাগরিষ্ঠের পদ্ধতিতে অন্য প্রার্থীর থেকে তুমি বেশি পেয়ে গেলে আর জিতে গেলে, এখানে ওরকম হচ্ছে না। এখানে কি হচ্ছে, এখানে তোমাকে একটা লিমিট দেওয়া থাকবে। ধরো 51% ভোট তোমাকে পেতেই হবে। ঠিক আছে, ধরো আমরা এই কোটা কিভাবে নির্ধারণ হয় সেটা আমরা পরে বলছি, কিন্তু ইনিশিয়াল পিরিয়ডে আমরা ধরে নিচ্ছি যে ধরো তোমাকে 51% ভোট পেতেই হবে। অর্থাৎ প্রতিটা মানুষকে, প্রতিটা ব্যক্তিকে এই 51% ভোট পেতে হবে। সে যদি না পায় তাহলে সে জিতবে না। সে হতে পারে অন্যদের থেকে কি ভোট বেশি পেল, কিন্তু ওই যে লিমিটটা ঠিক করে দিয়েছে সেই লিমিট ক্রস করতে পারলো না, তাহলে সে ভোটে জিতবে না। এরকম একটা ব্যাপার। সেই যে লিমিটটা, সেই লিমিটটা হচ্ছে কোটা। ক্লিয়ার? তো আমরা দেখতে পাচ্ছি এই হেয়ার পদ্ধতি অনুযায়ী প্রথমে একটা লিস্ট দেওয়া হবে, যেখানে ভোটাররা কি করবে, প্রার্থীদেরকে তাদের পছন্দের ক্রম অনুযায়ী 1 2 3 4 করে নাম্বার দিয়ে সাজাবে। ঠিক আছে, তারপর সেটা জমা দেবে। এবার তারপর সেই প্রার্থীকে দেখতে হবে সেই প্রার্থী কোটা পূরণ করতে পারছে কিনা। যদি কোটা পূরণ করতে পারে তাহলে প্রার্থী নির্বাচন হয়ে যাবে। এখানে একটা মজার বিষয় যে এই প্রার্থীকে আমরা কিভাবে চুজ করব, অর্থাৎ এই কোটাটা কি, কোটাটা আমি কিভাবে নির্ধারণ করব। আমাদের ভারতবর্ষে কোটা নির্ধারণের ক্ষেত্রে সাধারণত একটা সূত্র ব্যবহার করা হয়। অর্থাৎ প্রদত্ত মোট ভোট সংখ্যা, অর্থাৎ যে কজন মানুষ ভোট দেবে, ঠিক আছে, আর মোট আসন আর সঙ্গে +1 আর টোটাল এইটার সঙ্গে +1, ঠিক আছে, সমান কোটা। এখন এই জিনিসটা ভালো করে বুঝি। ধরো টোটাল ভোটের সংখ্যা হচ্ছে 200, ঠিক আছে, আর মোট আসন 4টে আসন রয়েছে সাপোজ, ঠিক আছে, আর এখানে সূত্র অনুযায়ী কি +1 হবে, আর এইগুলো সবার সঙ্গে 1 যোগ হবে, সমান আমাদের কোটা আসছে। তো এখানে কত 200, আর এখানে 4 একে 5, তাই না? যদি আমরা কাটাকুটি করি কত হচ্ছে, 5 একে 5 40, তাহলে 40 + 1 41। তো প্রতিটা প্রার্থীকে 41টা ভোট পেতে হবে। ক্লিয়ার হলো? সে তাকে 41টা ভোট পেলে সে নির্বাচিত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমরা এটাকে একটা চার্টের মাধ্যমে বুঝি। ধরো এখানে টোটাল ভোট আমাদের ভোটার রয়েছে 200 জন, ঠিক আছে, আসন রয়েছে আমাদের 4টে, তাই তো, আর প্রতিটা ক্রাইটেরিয়া কি, কোটা কত, কোটা হচ্ছে তোমার 41, অর্থাৎ 41-এর উপরে যারা পাবে তারা জিতে যাবে, তাই না? এখানে দেখো এই যে হাল্ক 50টা ভোট পেয়েছে, মানে 41টার উপরে, তাই না? আবার দেখো শক্তিমান, সে 43টা ভোট পেয়েছে, এ কি 41টার উপরে, অর্থাৎ কোটা পূরণ করে দিয়েছে, তাহলে এরা দুজন জিতে গেল। আবার দেখো স্পাইডারম্যান 1টা ভোটের জন্য হেরে গেছে, আয়রন ম্যান অনেকটা ভোটের জন্য হেরে গেছে, প্রায় 11টা, আর থরও বেশ কয়েকটা ভোটের জন্য, প্রায় 4টে ভোটের জন্য হেরে গেছে। এখন কথা হচ্ছে আমরা এই দুজনকে তো চুজ করে নিলাম, এখনো তো 2খানা প্রার্থী বাকি রয়েছে, এদেরকে চুজ কিভাবে করব? এদেরকে কি এই স্পাইডারম্যান আর থরকে আগে দিয়ে দেবো? এরকম নয়, দেখো এদেরকে তো আগে দেবো না, তাই না? তবে কি করব, যেহেতু আমাদের কোটা পূরণের ক্রাইটেরিয়া আছে, তখন কি করব, যারা জিতে গেছে দেখব তাদের যে কোটা ভোটদের থেকে এক্সট্রা ভোট কি কিছু রয়েছে। যদি এক্সট্রা ভোট থাকে, অর্থাৎ দেখো এখানে তোমার শক্তিমানের 2খানা ভোট এক্সট্রা রয়েছে, আর যেহেতু তাকে 41টা পেতে হবে, সে 43 পেয়েছে, 2জন এক্সট্রা দিয়েছে, সেই 2জনকে সরিয়ে নিয়ে আসবো, তাই না? আর এর দেখো 9টা ভোট এক্সট্রা রয়েছে, তাই না? এই 9টা ভোটকে নিয়ে আসবো, নিয়ে এসে বাকি যে প্রার্থীগুলো রয়েছে সেই প্রার্থীগুলোর মধ্যে ভাগ করে দেওয়া শুরু করব। কিভাবে ভাগ করব? দেখব যে এই যে যেই 11 জনকে টোটাল, এখানকার 9 জন আর এখানকার 2জন, এই 11 জনকে যে আমরা সাইড করে নিয়ে আসলাম, এই টোটাল 11টা ভোটকে অন্য বাকি যে সমস্ত প্রার্থীগুলো রয়েছে সেই প্রার্থীগুলোর মধ্যে কি করে দেব, আমরা ভাগ করে দেব, ঠিক আছে। এখন ততক্ষণ পর্যন্ত এই ভাগ হবে যতক্ষণ না
তারা নির্বাচিত হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের 4জন মানুষ চলে আসছে। অর্থাৎ প্রথমে আমরা কি 1 নম্বর দেখে আমরা পেলাম না, 2 নম্বরেও ধরো সবাইকার ভোট পূরণ হচ্ছে না, তখন আমরা 3 নম্বরে যাদের পছন্দ সেই পছন্দের লিস্টে দেখব, তারপরে 4 নম্বর, এইভাবে ততক্ষণ হতে থাকবে। তারপরে দেখা হলো এখানেও সমস্ত ভোট, এই 11টা ভোট শেষ হয়ে গেল, তখন কি করব আমরা, এই যে বাকি যে 3 জন পড়ে রয়েছে, এই 3 জনের মধ্যে সব থেকে কম ভোট কার দেখব, তাকে পুরোপুরি বাদ দিয়ে দেবো, দিয়ে তার ভোটগুলো বাকি 2 জনের মধ্যে ভাগ করব, করে তাকে আমরা কোটায় নিয়ে আসবো, কোটার লেভেলে এনে তোমার কি হবে, প্রার্থী নির্বাচন হবে। ক্লিয়ার? এটা ততক্ষণ ধরে এই পর্যায়টা চলবে যতক্ষণ না তাদের কোটা মানে পার করে ফেলছে তারা। বোঝা গেল? নিয়ে আমরা 4 জন পাবো। এটা একটু জটিল প্রক্রিয়া। ঠিক আছে? আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখো আমাদের ভারতবর্ষে সাধারণত এই যে রাজ্যসভা, তারপরে রাজ্য বিধান পরিষদ, তারপরে হচ্ছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এই পদ্ধতিটাই ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে একক হস্তান্তরযোগ্য যে পদ্ধতি, এটাকেই ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে একজনের ভোট আরেকজনকে দিয়ে দেওয়া হচ্ছে, তাই না? একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে দিচ্ছে, পাস করে দিচ্ছে তার ভোটটা, এই হস্তান্তর করছে। এই পদ্ধতিটা সাধারণত আমাদের ভারতবর্ষে ব্যবহার হয়। ওকে, নেক্সট আসছে তালিকা পদ্ধতি। আমরা বললাম দুখানা পদ্ধতির কথা, তাই না? এই যে প্রথমেই বললাম, একটা হচ্ছে হেয়ার পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এবার এই তালিকা পদ্ধতি সাধারণত আমাদের ভারতবর্ষে ইউজ হয় না, ঠিক আছে? সরাসরি তো ইউজ হয় না, কিন্তু তারপরেও আমাদের জেনে রাখা উচিত। দেখো এই পদ্ধতিতে ভোটাররা নির্দিষ্ট কোনো প্রার্থীকে ভোট দেয় না, একজন প্রার্থী, এতক্ষণ আমরা প্রার্থীকে ভোট দিচ্ছিলাম, পাশে 1 2 3 4 করে লিখে দিচ্ছিলাম, তাই না? কিন্তু এই তালিকা পদ্ধতি অনুযায়ী প্রার্থীকে ভোট দেয় না, কে? ভোটাররা। কাকে ভোট দেয়? সরাসরি কোনো এক দলকে, এবং সেই দল আগে থেকেই ঠিক করে রাখে প্রার্থীদের লিস্ট, যে আমার প্রার্থী এই এরা রয়েছে, 1 2 3 4 পরপর ঠিক করে রাখে, ঠিক আছে? এই প্রার্থীদের লিস্ট ঠিক করে রাখে, তারপরে তারা যা আসন পায় সেই আসনের ভিত্তিতে তাদের প্রার্থীগুলোকে তারা পাঠায়, ঠিক আছে? এই জিনিসটা আরো ভালো করে বোঝার চেষ্টা করো। আরেকটা জিনিস, এই যে তালিকা পদ্ধতি, আমরা 2 ধরনের তালিকা লক্ষ্য করি। একটা হচ্ছে বদ্ধ তালিকা, অর্থাৎ এই যে দল তাদের তালিকা তো ঠিক করে রেখে দিয়েছে, ঠিক আছে? তারা বড় বড় দলের যে বড় বড় পদের মানুষ রয়েছে, দল ঠিক করবে যে তাদের প্রার্থী কে হবে, এটা হচ্ছে বদ্ধ তালিকার মধ্যে পড়ে। আর একটা উন্মুক্ত তালিকা, যেখানে জনগণ বলে দেবে তোমাদের প্রার্থী কে হবে, ঠিক আছে? তারপরে ভোটের ব্যাপার আসবে। যাই হোক, বলছে এখানেও দেখো সমানুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ পিআর সিস্টেমে আমরা কোটা পদ্ধতি দেখতে পাবো। এই তালিকা পদ্ধতিতেও কোটা রয়েছে, কিন্তু এর সূত্রটা একটু আলাদা, যেখানে আমরা টোটাল প্রদত্ত ভোট সংখ্যা, অর্থাৎ সরি ভোট না, ওই ভোট বা ভোটার সংখ্যা যেই কজন আছে তাদের সংখ্যা লিখব, তারপরে তার মোট আসন লিখব, ঠিক আছে? অর্থাৎ টোটাল কখানা আসন রয়েছে এবং সমান এটাই কোটা। ক্লিয়ার? এই জিনিসটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। ধরো এখানে তোমার টোটাল ভোট রয়েছে, টোটাল ভোটার রয়েছে 1000 জন, ঠিক আছে? আর তোমার আসন রয়েছে 4টে, তোমার তাহলে কোটা কি হবে? 4 একে 4, 4 আর 250, তাই না? 250, অর্থাৎ প্রতিটা দলকে 250টা মিনিমাম ভোট পেতে হবে। এই 250টা ভোট মানে তুমি একটা আসন পাবে, অর্থাৎ তোমাকে যদি 250 জন মানুষ ভোট দেয়, তুমি একটা আসন পেয়ে যাবে। 500টা ভোট দিলে তুমি 2খানা আসন পাবে। 750 ভোট দিলে তুমি 3টে আসন পাবে। আর যদি 1000 জনেরই নিতে পারো, তাহলে তুমি 4টে আসন পাবে। বোঝা গেল? এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি। দেখো শক্তিমান পেয়েছে 550টা ভোট, হাল্ক পেয়েছে 150টা ভোট, স্পাইডারম্যান কটা পেয়েছে? 250টা ভোট, এবং আয়রন ম্যান পেয়েছে 50টা ভোট। এখন দেখো এ কিন্তু 2খানা সিট পেয়ে গেছে অলরেডি, তাই না? এ দুটো 250 250 500, এর এক্সট্রা ভোট কটা রয়েছে? 50টা। এখানে স্পাইডারম্যানও একটা সিট পেয়ে গেছে, তাই না? বাকিগুলো পূরণ করতে পারেনি, 250টার কাছাকাছি যায়নি। এখন কথা হচ্ছে আমার তো এখনো এক্সট্রা একটা রয়েছে, তাই না? এখনো একটা এক্সট্রা আসন ফাঁকা রয়েছে, তো সেটা কি করব? সেটা কোথায় পাবো?
সেক্ষেত্রে কি হয়, এই যে সব থেকে বেশি ভোট পেয়েছে তার যে এক্সট্রা আসন, সেই আসনের জন্য তাকে আর একটা সিট দিয়ে দেওয়া হয়, বা সে তার আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে, আশপাশের নির্বাচনী এলাকা থেকে কিছু সংখ্যক ভোট তার মধ্যে অ্যাড করে নেয়, নিয়ে সে আর একটা আসন নিয়ে নেয়। ক্লিয়ার? এইভাবে এই তালিকা পদ্ধতি কাজ করে। এবার যেই কটা আসন পাচ্ছে সেই আসন তারপর নিজেরা চুজ করছে, এই তিনজন আমার দল থেকে যাবে, ঠিক আছে? অর্থাৎ সেই তালিকা তৈরি করেছিল, ওই তালিকা থেকেই যাবে। দেখো এই আসন কিভাবে নির্ধারিত হচ্ছে, অর্থাৎ টোটাল যেই কটা ভোট পেয়েছে, এখানে 550টা ভোট পেয়েছিল না, আর কোটা কোটা নির্ধারণ রয়েছে, সরি, কোটার নির্ধারিত ভোট কত, এই যে এই 250, কোটার নির্ধারিত ভোট, তাই না? ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার হয়েছে। তো এটা হচ্ছে আসন, বোঝা গেল? অর্থাৎ কোটার নির্ধারিত ভোট আর সে যেই কটা ভোট পেয়েছে সেটা যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমি কটা আসন পাবো সেটা আমরা জেনে যাচ্ছি, তাই না? এখানে কিছু ব্যতিক্রম আমরা বললাম, তাই না? ক্লিয়ার হলো এই পর্যন্ত? আশা করছি এই দুটো যে পদ্ধতি আমাদের ভারতবর্ষে প্রচলিত রয়েছে বোঝা গেছে। আর হ্যাঁ, এই যে তালিকা পদ্ধতি ভারতবর্ষে কিন্তু ইউজ হয় না, ভারতবর্ষের নির্বাচনে ইউজ হয় না। ভারতবর্ষের নির্বাচনে কোনটা হয়? প্রথমটা, হেয়ার পদ্ধতি। ক্লিয়ার? এটা মনে রাখবে। নেক্সট আমরা একটু আসি পার্থক্যের মধ্যে। দেখো পার্থক্য খুব ভালো করে লিখে দিয়েছি, একবার বুঝিয়েও দেব, তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। যে এই যে সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি এবং পিআর সিস্টেম যেটা সমানুপাতিক পদ্ধতি, এর পার্থক্য কি? এক, বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে, বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে এই এফপিটিপি সিস্টেমে 50%-এর বেশি ভোট, অর্থাৎ অধিক ভোট না পেলেও হবে, শুধু অন্য প্রার্থীর থেকে একটা বেশি ভোট পাও, জিতে গেলাম। কিন্তু এই পিআর সিস্টেমে তোমার কোটা পূরণ করতে হবে, বোঝা গেল? আসন বন্টন ভোটের অনুপাত অনুযায়ী হয়, অর্থাৎ আমরা বলতে পারি কোটা পূরণ করছে। আর একটা জিনিস, যে যদি আসনটা সেইভাবেই বন্টন হবে যে 30% যদি মানুষ ভোট তোমাকে দেয় আর 30% আসনই তুমি পাবে, ওই যেটা প্রথমে বললাম, ঠিক আছে? যাই হোক, ভোট গণনা, এই যে এফপিটিপি সিস্টেমে খুব সহজে ভোট গণনা করা যায়, আর এই পিআর সিস্টেমে বড় মুশকিল, অনেক কিছু, সেই হস্তান্তর করো, এ জেতেনি, এর ভোট ওকে দাও, অনেক মুশকিল, কঠিন, ঠিক আছে? নেক্সট, প্রতিনিধিত্ব, এক নির্দিষ্ট এলাকায় একজন প্রতিনিধিই থাকে, ঠিক আছে, এফপিটিপি সিস্টেমে। কিন্তু পিআর সিস্টেমে আমরা দেখতে পারি রাজনৈতিক দল বা গোষ্ঠী তাদের তালিকা তৈরি করে, ঠিক আছে, বা বলতে পারি যে তাদের মধ্যে যে প্রাপ্ত ভোট, অর্থাৎ যত মানুষ ভোট দিয়েছে সেই ভোট অনুযায়ী তারা আসন পেয়ে থাকে, ঠিক আছে? এখানে নেক্সট, ছোট দলের সুযোগ। দেখো এখানে ছোট দল, অর্থাৎ এফপিটিপি সিস্টেমে ছোট দলগুলো খুব একটা সুযোগ পায় না, কিন্তু পিআর সিস্টেমে যেহেতু কত পার্সেন্ট ভোট পাচ্ছে সেই ভোটের ভিত্তিতে আসন পাচ্ছে, তো সেই অনুসারে এখানে ছোট দলগুলোও সুযোগ পায়, বোঝা গেল? সরকার গঠনের প্রবণতা, একক দল সহজে সরকার গঠন করতে পারে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দল সহজে সরকার গঠন করতে পারবে, কিন্তু এই পিআর সিস্টেমে জোট গঠন করতে হয়, যেহেতু তাদের মোট ভোটের অনুপাতেই তারা আসন পায়, তো সেই অনুসারে তাদের আসন সংখ্যা অনেক কম হয়, তো অনেকগুলো দলের সঙ্গে মিলতে হয়, মিশে জোট গঠন করতে হয়, তারপরে কি করতে হয়? সরকার গঠন করতে হয়, তাই না? এবার কিছু দেশের উদাহরণ দিয়েছি। এফপিটিপি সিস্টেম ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে ব্যবহার হয়, জার্মানি, নেদারল্যান্ড, সুইডেনে পিআর সিস্টেম ব্যবহার হয়। আমরা ভারতেও কিছু দেখেছি যে ভারতেও পিআর সিস্টেম ইউজ হচ্ছে, কিন্তু মডিফাই করা, ওকে? ভারতের পিআর সিস্টেম কিছুটা মডিফাই করে করা, ওকে? ক্লিয়ার? নেক্সট বিষয়টা দেখবো সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার জিনিসটা কি? দেখো, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে বোঝাচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে 18 বছর বয়স হলেই তুমি ভোট দিতে পারো, খুব সিম্পল। এটাই হচ্ছে এই ধারণা, এটাই হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। এটা সর্বজনীন বিষয়, এটা কোনো একজন নয়, ঠিক আছে? এটা জাতি, বর্ণ নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে তুমি ভোট দিতে পারছো, তাই না? তাই সর্বজনীন এটা। যাই হোক, এই যে এর বৈশিষ্ট্য রয়েছে, এর কি কি বৈশিষ্ট্য? সর্বজনীনতা, এটা সবার জন্য, অর্থাৎ আমার দেশের সমস্ত নাগরিকের এই অধিকার রয়েছে, অর্থাৎ 18 বছর হয়েছে তুমি ভোট দাও, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি চাষি, সবাই ভোট দিতে পারবে। ডাক্তার বলে ভোট দিতে পারবে, চাষি বলে দিতে পারবে না, এরকম কোনো মানে নেই।
তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি বৌদ্ধ, সবাই ভোট দিতে পারবে। ওকে, তুমি যদি এমন হও যে কালো মানুষ আর একজন ফর্সা মানুষ, কালো ফর্সা তো কি হয়েছে, সবাই ভোট দিতে পারবে, ছেলে মেয়ে সবাই ভোট দিতে পারবে। ক্লিয়ার? তাই এটাকে সর্বজনীন বলছে, এটা সর্বজনীন। নেক্সট, বৈষম্যহীনতা। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ বিভিন্ন ধর্মের মধ্যে, তারপরে বিভিন্ন বর্ণের মধ্যে, বিভিন্ন জাতির মধ্যে পার্থক্য করা হয় না। এখানে একটা জিনিসই দেখা হয়, তুমি 18 বছর কিনা, আর হ্যাঁ নিশ্চয়ই ভারতীয় নাগরিক কিনা। ক্লিয়ার? নেক্সট, সমান ভোট অধিকার। এখানে যে ভোট, এই 18 বছর বয়স হচ্ছে আর তোমার ভোট, এরকম নয় 30 বছর বয়স মানে ওর ভোটের মূল্য বেশি, আর যারা 18 বছর তার ভোটের মূল্য নেই। দুজনেরই সমান মূল্য। ঠিক আছে? আম্বানির ভোটের মূল্য আছে আর আমার ভোটের মূল্য নেই, এরকম নয়। সবাইকার সমান ভোট। ঠিক আছে? সমান, এবং সবাই সমান ভোটের অধিকার পাবে। আর প্রতিটা মানুষের ভোটের যে অধিকার বা ভোটের যে মূল্য, সেই মূল্য সবাইকার সমান। ঠিক আছে? এখানে কোনো রকম ডিসক্রিমিনেশন করা হয় না। নেক্সট হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। এই ভোট ব্যবস্থা একরকম গণতন্ত্রের ভিত্তি, আমরা জানি, তাই না? এখানে যেহেতু এই 18 বছর থেকে তুমি ভোট দিতে পারছো, ফলে গণতন্ত্র একরকম সাফল্যমণ্ডিত হচ্ছে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার দেখো শেষ কয়েকটা জিনিস যেটা না বললেই নয়, যেটা কিছু মানুষের বলেছে যে এই 18 বছর থেকে শুরু করা হয়েছে বলে এর বেশ কিছু সাফল্য আমরা পেয়েছি, আর কিছু মানুষ বলছে ব্যর্থ হয়েছে কিছু ক্ষেত্রে। সেই জিনিসগুলোই দেখবো, যে যদি সাফল্যের কারণ তোমাদের পরীক্ষায় আসে, সাফল্যের কারণে এইভাবে দিতে পারবে। আমরা 4টে করে পয়েন্ট করেছি, দেওয়া যায়। আর একটা ব্যর্থতার কারণও আমরা 4টে দিয়েছি। আমরা এই দুটো এক্সপ্লেন করে আর একটা পার্ট করে শেষ করব আজকের ক্লাস। ঠিক আছে? বলছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, যেহেতু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে বর্ণ, তাই না, তারপরে লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ যারা বলছি, সমস্ত নির্বিশেষে সবাই ভোট দিতে পারছে এবং সবাইকার মধ্যে সাম্য প্রতিষ্ঠা হচ্ছে, তাহলে সামাজিক ন্যায় বিচারও প্রতিষ্ঠা হচ্ছে, তাই না? এই কারণে সাফল্য লাভ করেছে জিনিসটা। নেক্সট, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। 18 বছর থেকে যখন ভোট দিতে পারছে, তাদের একটা চিন্তা ভাবনা থাকবে, আমার জানতে হবে যে কাকে ভোট দিচ্ছি, একে ভোট দেওয়া উচিত হবে কিনা। যখন সেই এই রাজনৈতিক কাজে অংশগ্রহণ করতে পারছে, রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারছে একজন সাধারণ ব্যক্তি বা সাধারণ মানুষ, সে কি রাজনৈতিক বা রাজনীতি সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান অর্জনের চেষ্টা করবে, তাই না? নেক্সট, গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কি বোঝাচ্ছে? দেখো, গণতন্ত্রে যেহেতু সবাই সমান হয়, তাই না, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান, এবং এই গণতন্ত্রের এইটাই তো চেতনা, যে সবাই সমান অধিকার পাবে, সবাই সব কিছু বলতে পারবে, তাই না, তাদের মতামত প্রকাশ করতে পারে, তারা ভোট দান করতে পারবে। এই 18 বছর যে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটের অধিকার এটা চালু হয়েছে, এর কারণে এই গণতান্ত্রিক মূল্যবোধও বৃদ্ধি পাচ্ছে, যে না সবাই সমান, এই যে ধারণাটা। ক্লিয়ার? নেক্সট, মহিলাদের অংশগ্রহণ। এখানে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের অংশগ্রহণ রয়েছে। কিসে? এই 18 বছরের উপরে মহিলারা কি ভোট দিতে পারে না? দিতে পারে, তাই না? আগে যেটা হতো না, হ্যাঁ কি না? স্বাধীনতার আগে মহিলারা ভোট দিতে পারতো না। ক্লিয়ার? তো এখানে মহিলাদের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, ফলে কি সাফল্যমণ্ডিত হচ্ছে। এবার এর কিছু ব্যর্থতার কারণ, যেরকম রাজনৈতিক চেতনার অভাব, অনেকে রাজনীতি সম্পর্কে জানেই না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, করে অনেক জ্ঞানী হয়ে গেছে, এরকম নিজেদেরকে মনে করে রাজনীতি সম্পর্কে খুব বেশি বুঝি আমরা। ঠিক আছে? ফলে কি বলবো, অগণতান্ত্রিক সরকার আমরা গঠন করে ফেলছি, যেটা না করি, আমরা রাজনৈতিক জ্ঞান নেই। ঠিক আছে? কিছু কিছু তাত্ত্বিকরা বলছে যে রাজনৈতিক চেতনার অভাব রয়েছে, ফলে আমাদের এই সার্বজনীন প্রাপ্তবয়স্ক যে ভোটাধিকার এটা ব্যর্থ হচ্ছে। ঠিক আছে? নেক্সট কি বলছে? অশিক্ষা ও দারিদ্র্য। দেখো, স্বাধীনতার এতটা পরেও একাধিক মানুষ এখনো অশিক্ষায় ভুগছে, অর্থাৎ তাদের মধ্যে শিক্ষা নেই, এবং তারা এটা বোঝে না যে একটা ভোটের মূল্য কত। এছাড়া একাধিক মানুষ আমাদের দেশে যারা দারিদ্র রয়েছে, তারা টাকার বিনিময়ে ভোট দিচ্ছে, তারা তাদের অধিকারটাকে ভোগ করতে পারছে না। বোঝা গেল? তো এটা আমাদের একটা প্রবলেম, এই কারণে এই বিষয়টা ব্যর্থ হচ্ছে। ঠিক আছে? তারপরে অর্থের লোভে বা ভয়ে ভোটদান। এই তুই আমাদের ভোট না দিলে এই যে তোর পরিবারের আমি দুখানা বন্দুক ধরে রয়েছি, আমারই ভোট দিবি, আমার দলকেই ভোট দিবি। অথবা ওই যে ক্লাবে হয় না, এই তোদেরকে 2 পেটি দিয়ে দেবো, দেখিস ভোটটা আমাদের যাতে পড়ে।
এরকম হয় না? অর্থাৎ অনেক সময় লোভে পড়ে অথবা আমরা ভয়ে নিজেদের অধিকারটা ভোগ না করে আমরা কি করছি, ওই ভয়ে ভীত হয়ে যাচ্ছি অথবা লোভে পড়ে আমরা কোনো রকম যে দিতে বলছে, যাকে দিতে বলছে তাকেই দিচ্ছি। তারপরে অপরের নির্দেশে ভোট দান, যেরকম আমাদের অনেক পরিবার রয়েছে যেখানে মহিলাদেরকে নির্দেশ দেয় তুমি এই টিমে ভোট দাও, অন্য জায়গায় দিতে যেও না, ঠিক আছে, আমি যা বলছি সেটা শোনো, নাহলে কিন্তু ঝামেলা, ঠিক আছে। এবার অনেক পরিবারের তার ছেলে মেয়েদেরকে বলে তার বাবারা যে এই টিমে ভোট দে, অর্থাৎ তারা ওই যে তাদের বয়স যে 18 হয়ে গেছে তারপরেও সে নিজের ইচ্ছামতো ভোট দিতে পারছে না, এই যে বিষয়টা এক অন্যের দ্বারা পরিচালিত হচ্ছে, ফলে এই বিষয়টা ব্যর্থ হচ্ছে। ক্লিয়ার? যাই হোক, এবার আমাদের শেষ যে অংশটা, যে নির্বাচন ব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য, আশা করছি এই নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য তোমরা নিজেরাই বলতে পারবে এতক্ষণ যদি এগুলো বুঝে থাকো। তারপরেও আমরা একবার বলে দিই যে এখানে দু ধরনের নির্বাচন ব্যবস্থার উপস্থিতি দেখা যায়, একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ। ওই দেখো পিআর সিস্টেম আর এফপিটিপি সিস্টেম, বললাম না এফপিটিপি প্রত্যক্ষ, তাই না? আর পরোক্ষ কোনটা? যেটা ওই যে দিচ্ছি আমি যাদেরকে চুজ করছি তারা আরেকজনকে চুজ করছে, তাই না? ক্লিয়ার? নেক্সট, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোট অধিকার, এক্ষুনি বললাম, এক্ষুনি, তাই না? অর্থাৎ আমাদের এখানে 18 বছরের উপরে বয়স হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। নেক্সট, এক ব্যক্তি একটা ভোটের নীতি, অর্থাৎ একজন ব্যক্তি একটাই ভোট দিতে পারবে, এমন নয় 2-3টে ভোট দিতে পারবে। হ্যাঁ দিতে পারবে কখন, যখন দুর্নীতি চলবে, তাই না? একবার এই গোপ লাগাবে, গোপ লাগিয়ে একবার ভোট দিতে যাবে, তাই না? একবার টাক হয়ে ভোট দিতে যাবে, তাই না? মানে ওই প্রক্সি না কি বলে না, ওইটা ওইটা দিতে গিয়ে, ঠিক আছে। যাই হোক, নির্বাচনী এলাকা গঠন, অর্থাৎ আমাদের এখানে কি হয়, বিভিন্ন এলাকায় ভাগ করা হয়, কনস্টিটিউয়েন্সিতে ভাগ করা হয় এবং প্রতিটা জায়গা থেকে একজন করে কি আসে, সদস্য আসে, তাই না? নেক্সট আসছে নিরপেক্ষ নির্বাচন কমিশনের উপস্থিতি। আর এই যে আমাদের পুরো ভোট ব্যবস্থাটাকে পরিচালনা করার জন্য একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে, তাই না? যে কিনা পুরো এটাকে দেখাশোনা করবে, সে মানে ভোটের সময় হেড হয়ে যায়। বোঝা গেল? নেক্সট, অনগ্রসর জাতিসমূহের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা, অর্থাৎ যেই সমস্ত জাতি পিছিয়ে পড়া রয়েছে সেই সমস্ত জাতির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মনে আছে? একটুখানি আগে যাও, সেই যে একটা ম্যাপ দেখেছিলাম না, ওখানে লেখা রয়েছে, এই দেখো, এই ম্যাপটা একটু দেখো। এখানে বলছে যে জেনারেল 412টা, 543টা সিটের মধ্যে জেনারেলের জন্য 412টা রয়েছে, আর বাকি এসসিদের জন্য 84টা সিট রিজার্ভ রয়েছে এবং এসটিদের জন্য 47টা সিট রিজার্ভ রয়েছে আমাদের লোকসভায়। দেখেছো তো, সংরক্ষণ হচ্ছে তো, সংরক্ষণ করা রয়েছে। ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার হয়েছে। তো কোনো রকম প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করো। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না।